তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না রিজু। মানালির সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে মানেটা কি? তাও আবার 2 মাস হয়ে গেছে। কি বলিস? আগে জানাসনি কেন? শান্ত হও মা। তুমি এমন করছো যেন আমার ডিভোর্স হয়ে গেছে। আমার কাছে এটা ডিভোর্সের চেয়ে কিছু কম নয়। মানালিকে নিজের বৌমা হিসেবে কত প্ল্যান করে নিয়েছিলাম আমি, কত কিছু ভেবে নিয়েছি। বাবা, বলো কি? তোর হাসি পাচ্ছে? আমার তো কান্না পাচ্ছে। মানালি মেয়েটাকে কি ভালো লাগতো আমার। প্রথম দেখেই ওকে নিজের মেয়ের মতো মনে হয়েছিল আমার। এখন ওকে দেখলে আর তোমার ভালো লাগবে না। যা মুটকি হয়েছে! মানে, মোটা হয়ে গেছে বলে তুই এতদিনের গার্লফ্রেন্ডকে ছেড়ে দিবি? না বাবা, এটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার ছেলে হয়ে তুই এরকম একটা কাজ করলি, এটা আমি মানতে পারছি না। বেশ হতাশ গলায় বললেন তনিমা দেবী। মার রিয়াকশান দেখে জলির কথা মাকে বলতে পারল না রিজু অর্থাৎ রাজেশ। সে যে এখন জলিকে ভালোবাসে সেটা জানানোর জন্য মাকে ফোন করেছিল সে। শোন, আমি আসছি তোর কাছে, রেগে মেগে বললেন তনিমা। আসবে? তা এসো না, ভালোই হয় তাহলে। সামনাসামনি সব কিছু জানতে পারবে, নিশ্চিন্ত হয়ে বলল রিজু। নির্ধারিত দিনে জলিকে সঙ্গে নিয়ে মায়ের জন্য ওয়েট করতে লাগলো সে। আজ 2 দিন ধরে রিজু জলিকে মায়ের পছন্দ অপছন্দ সম্পর্কে ভালো করে শিখিয়ে পড়িয়ে দিয়েছে। কোনোভাবেই যেন মা জলিকে অপছন্দ করতে না পারে। আপাতত জলিকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে সে। বাড়িতে ঢুকে ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন তনিমা। এ কি রে, এত রোগা হয়ে গেছিস? রোগা নয় মা, এখন আমি একদম ঠিক আছি। আগে মোটা ছিলাম। ভালো মন্দ জিজ্ঞেস করার পর ফ্রেশ হয়ে বসলেন তনিমা। আর সঙ্গে সঙ্গেই একটা মেয়ে এসে ঢুকলো ঘরে। পা ছুঁয়ে প্রণাম করলো তার। মা, এই হলো জলি, আমরা খুব ভালো বন্ধু, হাসি মুখে জানালো রিজু। তনিমা বুঝে নিলেন মানালির সঙ্গে ব্রেকআপের কারণ তার মানে এই জলি। নড়ে চড়ে বসলেন তিনি। ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন জলিকে। দেখতে খারাপ নয়, তবে সবচেয়ে আগে যেটা চোখে পড়ে সেটা তার আকর্ষণীয় ফিগার, লম্বা ছিপছিপে সুন্দর গড়ন। ও, তা কি করো তুমি মা? জিজ্ঞেস করলেন তনিমা। আমি জিম ইনস্ট্রাক্টর, হেসে জবাব দিল জলি। হ্যাঁ, সে আবার কি? মেয়ে জিম ইনস্ট্রাক্টর? অবাক হয়ে জিজ্ঞেস করলেন তনিমা। হ্যাঁ মা, ওর জিমেই তো যাই আমি। ওরা ভাই বোন মিলে ওই জিমটা চালায়। আমার এই এত সুন্দর চেহারার পেছনে ওর অবদান কম নয়, হাসি মুখে বলল রিজু। ও তাই বলে সেখান থেকে উঠে গেলেন তনিমা। ব্যাগ থেকে খাবার ভর্তি টিফিন বক্স আর কৌটোগুলো বার করে আনলেন। এই নে তোর নারকেল নাড়ু, এটা তোর বেসনের লাড্ডু, আর এটাতে কিছু নিমকি। ছেলের দিকে কৌটোগুলো বাড়িয়ে দিলেন তনিমা। সঙ্গে সঙ্গে এক প্রকার ছোঁ মেরে সেগুলো তুলে নিল জলি। একদম না, এসব একদম চলবে না, মোস্ট আনহেলদি জিনিসপত্র। আন্টি, এসব আপনি কী এনেছেন? জলির চোখে মুখে বিরক্তি। রাজেশ, এসব তুমি হয় ডাস্টবিনে ফেলবে, নয়তো কাজের দিদিকে দিয়ে দেবে। এগুলো কিছুতেই তোমাকে খেতে দেব না আমি, নির্দেশ দিল জলি। রাজেশ তখন অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। ভ্যাবাচাকা খেয়ে গেলেন তনিমা। প্রত্যেকবার ছেলের কাছে আসার সময় এগুলো নিজের হাতে বানিয়ে আনেন তিনি। প্রত্যেকটা জিনিস ছেলের খুব প্রিয়। ভেতরে ভেতরে খুব রাগ হতে থাকলো তার। সবচেয়ে আশ্চর্য হয়ে তিনি দেখলেন ছেলে একটা কথাও বলল না, যেন জলি ওর গার্জেন। আজ থেকে যদি এরকম হয় তাহলে তো ছেলের কপালে অশেষ দুঃখ আছে। মনটা বিষণ্ণ হয়ে গেল তনিমার।
এ কার পাল্লায় পড়ল তার ছেলে? রাতে খেতে বসে তিনি কথাটা তুললেন। আচ্ছা, মেয়ে জিম ইনস্ট্রাক্টর, এরকম তো বাপের জন্মে শুনিনি। কি বলছো মা? তুমি জানো জলি প্রায় আমার সমান সমান ইনকাম করে। শহরে ওদের জিমের খুব নাম। যাই বল, স্বভাবটা মানে মেয়ে সুলভ কোনো কমনীয়তা নেই। ও সকালে ওরকম বলল বলে তুমি বলছো? ও আসলে খুব স্বাস্থ্য সচেতন, আসলে আমার প্রতি খুব কেয়ারিং, বলল রিজু। ছেলে যাই বলুক না কেন, তনিমার মন খুঁতখুত করতে থাকে। মানালির ব্যাপারে জানতে ইচ্ছে করে, কিন্তু ছেলেকে কিছু বলবেন না ঠিক করলেন তিনি। কিন্তু মুশকিল হলো মানালির সঙ্গে যোগাযোগ করবেন কি করে। শোন না, আমার ফোনে কি হয়েছে কি জানি, কল করতে পারছি না। বাবাকে একবার কল করে দে তো, আমার কিছু কথা আছে। পরের দিন ছেলেকে ডেকে বললেন তনিমা। বাবাকে কল করে একটু কথা বলে মায়ের হাতে ফোনটা দিয়ে চানে চলে গেল রিজু। কথা শেষ করে ফোনের কন্ট্যাক্ট লিস্ট ঘেঁটে মানালির নম্বরটা বার করে নিজের ফোনে সেভ করে নিলেন তনিমা। তারপর ফোনটা যথাস্থানে রেখে দিলেন। ছেলে অফিস বেরিয়ে যেতে মানালিকে কল করলেন তিনি। তার ফোন পেয়ে প্রথমে বেশ অবাক হয়ে গেল মানালি। 2-1 মিনিট কথা বলে তনিমা এটা বুঝতে পারলেন মানালি এখনও রাজেশকে ভুলতে পারেনি। বিকেলে মানালির সঙ্গে দেখা করতে চাইলেন তিনি। কফি শপে মানালিকে দেখে চমকে উঠলেন তনিমা। এ কী চেহারা হয়েছে, এত মোটা হয়েছে কেন? বেশ সুন্দর ছিল মানালি, একেবারে ছিপছিপে না হলেও মোটা বলা যেত না। যাই হোক, কিছু না বলে উল্টো দিকে টেবিলে বসলেন তিনি। কি ব্যাপার বলো তো, রিজুর সঙ্গে কি হয়েছে তোমার? আন্টি, আপনি তো জানেন আপনার ছেলের চেহারা কেমন ছিল। মোটা হয়ে যাচ্ছে দেখে একদিন ওকে আমি জিমে যাওয়ার পরামর্শ দিই, কিন্তু ও কিছুতেই যেতে রাজি হয় না। জলি এক সময় আমার রুমমেট ছিল। রিজুকে আমি ওর জিমে যেতে বলি, ও বলে একটা শর্তেই ও জিমে যেতে পারে, যদি আমি ওর সঙ্গে যাই। তা আমিও তখন ওর সঙ্গে জলির জিমে যাওয়া শুরু করি। কিছুদিন যাওয়ার পর রিজুর চেহারায় সত্যিই পরিবর্তন আসে, কিন্তু অদ্ভুতভাবে আমি মোটা হয়ে যেতে শুরু করি। কিছুতেই আর সেই মোটা হওয়া কন্ট্রোল করতে পারি না আমি। কঠোর ওয়ার্কআউট, ডায়েটিং, কোনো কিছুতেই কিছু হয় না। আর এদিকে রাজেশ আমার ফিগার নিয়ে দিনরাত বলা শুরু করলো। এক সময় তো আমি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিলাম, কিন্তু তবু কিছু হয় না। এর মধ্যেই একদিন টের পেলাম রাজেশ আর জলি লুকিয়ে চুরিয়ে মেলামেশা করছে। কি যে কষ্ট হয়েছিল আন্টি সেদিন, ছলো ছলো চোখে জানালো মানালি। তার কথা শুনে তনিমারও মন খারাপ হয়ে গেল। আহারে, সত্যি মেয়েটা খুব দুঃখ পেয়েছে। বছরখানেক পর রিজু আর মানালির বিয়ে হবে এরকমভাবেই দুই বাড়ির লোকজন জানতো, এর মধ্যে এরকম ঘটল। কিন্তু তুমিই বা কেন হঠাৎ মোটা হওয়া শুরু করলে? আমি কিছু বুঝতে পারছি না আন্টি। ডাক্তার দেখিয়েছ? হ্যাঁ আন্টি, ডাক্তার কয়েকটা টেস্ট করতে দিয়েছিল, সেগুলো আর করা হয়নি। মেন্টাল কন্ডিশন ছিল না কিছু করার মতো। জলির সঙ্গে যখন থাকতাম ওকে দেখতাম ডায়েট করতে, কিছুদিন সেই ডায়েট আমিও ফলো করেছিলাম, এখন সব ছেড়ে দিয়েছি। যা হয় হোক। ওরকম বললে কি চলে? একবার অন্তত টেস্টগুলো তো করতে পারতে। দেখি, বাড়ি গেলে মায়ের সঙ্গে একবার ডাক্তারের কাছে যাব। আমি তোমাকে কালই ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, মানালির হাত ধরে বললেন তনিমা। আপনি? কেন আন্টি? অবাক হয়ে জিজ্ঞেস করলো মানালি। আমিও তো তোমার মায়ের মতোই। টেস্ট করে ডাক্তার জানালেন মানালি রেগুলার বেসিসে এমন একটা মেডিসিন খেয়েছে যাতে ওয়েট গেইন হয়।
কিন্তু আমি তো এরকম কোনো মেডিসিন নিইনি, অবাক হয়ে বলল মানালি। কিন্তু তোমার রক্তে সেই ওষুধের এফেক্ট আছে, বললেন ডাক্তারবাবু। খুব অবাক হয়ে গেল মানালি। তারপর অনেক ভেবে বলল, প্রোটিন শেকের মধ্যে কি এই ওষুধটা থাকে? একটা সময় আমি রোজ প্রোটিন শেক খেয়েছি। না, এটা আলাদাভাবেই খায়। তাহলে তো কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, তুমি প্রোটিন শেক কেন খেতে, জিজ্ঞেস করলেন ডাক্তারবাবু। আমি আগে জিমে যেতাম। ওটা আমার একটা বন্ধুর জিম। আমার বন্ধুই নিজের ভাগ থেকে আমাদের প্রোটিন শেক খাওয়াতো। তনিমার মাথায় যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। আচ্ছা, ওর মধ্যে কিছু মেশানো থাকতো না তো, জিজ্ঞেস করলেন তিনি। না আন্টি, ওই শেক তো রাজেশও খেত। তাহলে তো ওরও মোটা হওয়ার কথা ছিল। ও তো রোগা হয়ে গেল। তনিমার কিন্তু মন খুঁতখুত করতেই লাগলো। ও নিশ্চয়ই আলাদা আলাদা বটলে দিত তোমাদের। হ্যাঁ, তা দিত। তনিমা বুঝে গেলেন জলি নিশ্চয়ই কিছু করেছে, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে মানালির সঙ্গে পরামর্শ করলেন তিনি। 2-3 দিন পর থেকে আবার জলির জিমে যাওয়া শুরু করলো মানালি। প্রথম কয়েকদিন তাকে এড়িয়ে গেলেও একদিন জলি এগিয়ে এসে কথা বলল মানালির সঙ্গে। মানালিও খুব স্বাভাবিক আচরণ করলো, যেন কিছুই হয়নি। এদিকে খুব অস্বস্তিতে পড়ে গেল রাজেশ। মানালি খুব স্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে হাই বলে একটু হাসে রোজ। তার হাসি দেখে ভেতরে ভেতরে জ্বলে যেতে লাগলো জলি। আরে জলি, তুমি আর প্রোটিন শেক আনো না এখন? যাই বলো, ওয়ার্কআউটের পর তোমার ওই শেকটা ভীষণ রিফ্রেশিং লাগে, একদিন যেচে বলল মানালি। হ্যাঁ, আনি তো, তুমি খাবে? জলিকে বেশ খুশি দেখালো। পরদিন মানালিকে শেক খেতে দিল জলি। শেকটা হাতে নিয়ে এদিক ওদিক পায়চারি করতে লাগলো মানালি। তারপর যেই জলি একজনের কাছে তাকে হেল্প করতে গেছে, নিজের বটলে ড্রিঙ্কটা ভরে নিল সে। তারপর সোজা চলে এলো ডাক্তারের কাছে। রাস্তায় তনিমাও তার সঙ্গ নিয়েছে। 2 দিন পর জলিকে তার জিম থেকেই অ্যারেস্ট করলো পুলিশ। সে যখন মানালির হাতে প্রোটিন শেক তুলে দিতে যাচ্ছে, ঠিক সেই সময় পুলিশ নিয়ে সেখানে ঢুকে পড়েছেন তনিমা এবং যথারীতি পরীক্ষা করে সেই শেকের মধ্যে এমন কেমিক্যাল পাওয়া যায় যা ওজন বাড়াতে সাহায্য করে। এর দিন 10 পর ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তনিমা। রিজু সেই কখন থেকে মায়ের আশেপাশে ঘুরঘুর করছে। মানালিকে কিছুতেই মানাতে পারেনি সে। জলি যে তাকে পাওয়ার জন্য মানালির বিরুদ্ধে এরকম একটা চক্রান্ত করেছে, তাকে ওষুধ খাইয়ে খাইয়ে মোটা করে দিয়েছে, সেটা জানতে পেরে আফসোসের অন্ত নেই রিজুর। মানালির কাছে অনেক ক্ষমা চেয়েছে সে, কোনো লাভ হয়নি। এখন মাই ভরসা। আমার এখানে কিছু করার নেই রিজু। মানালি কি করবে সেটা তো ও ঠিক করবে। আর তুইও তো ব্রেকআপের আগে আমাকে কিছু জানাসনি। যা করেছিস নিজে করেছিস, এখন যা করবি নিজে করবি। আমি চললাম। চলে গেলেন তনিমা। হাঁ হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো রিজু।